আজকের চ্যাপ্টার থাকছে দেহরস এবং ইমিউনোলজি অর্থাৎ বডি ফ্লুইড এবং ইমিউনোলজি সম্পর্কে। তো বেসিক সিলেবাসটা হচ্ছে এক্ষেত্রে কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ ব্লাড, বাফার্স ইন ব্লাড অ্যান্ড রেগুলেশন অফ ব্লাড পিএইচ, coagulation of blood, blood groups, formation, circulation and function of lymph and tissue fluid, immunity basically innate and acquired immunity, humoral and cell mediated immunity, hypersensitivity, acquired immunodeficiency syndrome. নাও প্রথমেই যেটা চলে আসবো যে রক্ত কী আর আলাদা করে বলছি না, তো রক্তের উপাদানে চলে আসছি। রক্তের উপাদানের মধ্যে রক্তরস থাকছে 55% এবং রক্তকণিকা থাকছে 45%। রক্তরসের মধ্যে জল, কঠিন পদার্থ এবং গ্যাসীয় পদার্থ তিনই থাকছে। কঠিন পদার্থের মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথমবিন ইত্যাদি থাকে। প্রোটিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ক্যারোটিন প্রভৃতি থাকছে। রক্তকোষের মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা থাকে। শ্বেত রক্তকণিকার মধ্যে দানাদার শ্বেত কণিকা যেগুলো নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এবং অদানাদার সেগুলো হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট থাকছে। এবার এই রক্তরস ও সিরাম এর বিষয়ে একটু আলোচনা করব। তো 45% রক্তকণিকা, 55% তরল আন্তর্কোষীয় পদার্থ নিয়ে রক্ত গঠিত। এই তরল আন্তর্কোষীয় পদার্থকে রক্তরসই বলা হয়। প্রবাহমান রক্তের তরল অংশটি হচ্ছে রক্তরস। জমাট বাঁধা রক্তের তরল অংশটিকে বলা হয় সিরাম। এটি হালকা হলুদ বর্ণের তরল, জমাট বাঁধে না এটি। এর মধ্যে রক্ত তঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন, যেটা আগেই বললাম যে প্রথমবিন, ফাইব্রিনোজেন ইত্যাদি পাওয়া যায় না। রক্তরস হচ্ছে কারণ এটা তো জমাট বাঁধছে না, তাই রক্ত তঞ্চন মানে জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় যে উপাদানগুলি প্রথমবিন এবং ফাইব্রিনোজেন সেটাও পাওয়া যাচ্ছে না। তো একটা ডিফারেন্স হচ্ছে রক্তরস যেটা মানুষের রক্ত 55% বলা হচ্ছে হালকা হলুদ বর্ণের ক্ষারীয় তরল প্রোটিন। এর মধ্যে 92% জল থাকছে। এছাড়া নানা জাতীয় পদার্থ ভাসমান অথবা দ্রবীভূত অবস্থা এখানে রয়েছে। রক্তরসে অ্যালবুমিন গ্লোবিউলিনের অনুপাত 1:5, কারো মতে এটি 4.8:2.3 অথবা মোটামুটি বলা যেতে পারে যে 2:1 মতো রয়েছে। এর মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন এবং ফাইব্রিনোজেন থাকছে। এবার রক্তের সাকার উপাদান বা ফর্মড এলিমেন্টস সম্পর্কে জানবো। রক্তে অবস্থিত বিভিন্ন রক্তকোষগুলিকে একত্রে রক্তকণিকা বা আকৃতি বিশিষ্ট বস্তু বা সাকার উপাদান বলা হচ্ছে। প্রকৃতপক্ষে মানুষ সহ সকল স্তন্যপায়ী প্রাণীদের উট ছাড়া, ব্যতিক্রম হচ্ছে উট, রক্তকোষগুলি আসলে প্রকৃত কোষ নয়, এরা কোষের মতো উপাদান বিশেষ, তাই এদেরকে বলা হয় ফর্মড এলিমেন্টস বা সাকার উপাদান। ইরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইটকে রক্তের সাকার উপাদান বলা হচ্ছে। এবার ইরিথ্রোসাইটের যে গঠনটা সেটা হচ্ছে বায়োকনকেভ প্রকৃতির, দ্বি অবতল প্রকৃতির। তো এইটা হওয়ার কিছু সুবিধা রয়েছে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। যেরকম গোলাকার আকৃতির বদলে দ্বি অবতল আকৃতির জন্য লোহিত কণিকার যে তলীয় ক্ষেত্রফল বা যেটাকে বলা হয় সারফেস এরিয়া প্রায় 20-30% বেশি হয়। গোলের থেকে যখন সেটা দ্বি অবতল হচ্ছে তখন সেটা 20-30% তার সারফেস এরিয়াটা বেশি হচ্ছে। এর ফলে ফুসফুসীয় জালিকার সাহায্যে ফুসফুসের মধ্যে দিয়ে যাওয়ার সময় এর মধ্যে অবস্থিত হিমোগ্লোবিন অতি সহজেই অক্সিজেনের সাথে সম্পৃক্ত হয়ে যায়। কি হচ্ছে না, এর ফলে ফুসফুসীয় জালিকার সাহায্যে ফুসফুসের মধ্যে দিয়ে যাওয়ার সময় এর মধ্যে অবস্থিত হিমোগ্লোবিন অতি সহজেই অক্সিজেনের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এর ফলে লোহিত রক্তকণিকার অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিবহনের দক্ষতা বেশি হয় এবং এরা বেশি পরিমাণ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড গ্যাসের সংস্পর্শে আসছে। তাহলে দ্বি অবতল হওয়ার জন্য সারফেস এরিয়া বেশি, যার ফলে ফুসফুসীয় জালিকার সাহায্যে ফুসফুসের মধ্যে দিয়ে যাওয়ার সময় এর মধ্যে অবস্থিত হিমোগ্লোবিন অতি সহজেই অক্সিজেনের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এর ফলে লোহিত রক্তকণিকার অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিবহনের দক্ষতা বেশি হয় এবং এরা বেশি পরিমাণ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড গ্যাসের সংস্পর্শে আসে। দ্বি অবতল আকৃতির জন্য রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন সমরূপে বিস্তৃত থাকতে পারে বা ইউনিফর্মলি বিস্তৃত থাকতে পারে। বোঝা গেল দ্বি অবতল আকৃতির জন্য রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন সমরূপে বিস্তৃত থাকতে পারে। এর ফলে সহজে গ্যাসীয় আদান প্রদান হয়। পূর্ণতা প্রাপ্ত ইরিথ্রোসাইটগুলি খুবই নরম এবং নমনীয় এবং স্থিতিস্থাপক হচ্ছে। ফলে যদিও এগুলোকে সদ্য নিঃসৃত রক্তের প্রলেপে নিয়তাকার দেখায়, সরু জালকের মধ্যে দিয়ে যাওয়ার সময় এরা সহজেই ঘণ্টা বা অধিবৃত্ত বা প্যারাবোলার মতন আকারে
পরিবর্তিত হতে পারে। দেখা গেছে যে এরিথ্রোসাইটের দ্বি অবতল দিকটি রক্তের প্রবাহের বা স্রোতের দিকে থাকে। গমনের সম্মুখগামী প্রান্ত ছুঁচালো এবং পরবর্তী অংশ বা অনুগমনকারী প্রান্ত ভোঁতা বা ব্লান্ট প্রকৃতির হচ্ছে। এরূপ অবস্থায় এটি 4 মাইক্রোমিটার ব্যাস যুক্ত রক্তবাহ এবং জালকের মধ্যে দিয়ে অনায়াসে যেতে পারে। দ্বি অবতল আকৃতির জন্য বিভিন্ন অবস্থায় এর যে তলীয় ক্ষেত্রফলের বিশেষ পরিবর্তন হয় না। গোলাকার হলে ক্ষুদ্র রক্তবাহ জালকের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এটিতে অনেক বেশি টান পড়তো, ফলে কোষটি ছিঁড়ে গিয়ে নষ্ট হতে পারতো। তাহলে এই যে গোলাকার নয় বা গোলাকার হলে ছিঁড়ে গিয়ে নষ্ট হতে পারতো, দ্বি অবতল হলে সেটা হচ্ছে না, সেটার কারণটাও এখানে কিন্তু এই সারফেস এরিয়াই হচ্ছে তার কারণ, যদি আমরা সেটা ব্যাখ্যা করতে চাই। কারণ রক্তবাহ জালকের মধ্যে দিয়ে যাওয়ার সময়তে টান পড়তো। লোহিত রক্ত কণিকার দ্বি অবতল আকারের হওয়ার জন্য আকৃতির পরিবর্তন হলেও কোষে বেশি টান পড়ে না, ফলে কোষটি ছিঁড়ে যায় না। আন্তঃকোষীয় পদার্থের তুলনায় প্লাজমা পর্দার পরিমাণ বেশি থাকে, ফলে রক্ত লঘু স্মারক বা হাইপোটনিক পরিবেশে থাকলে অন্য কোষের তুলনায় অনেক বেশি পরিমাণ কিন্তু তরল ধরে রাখতে পারে। এরপর নিউক্লিয়াসবিহীন লোহিত রক্তকণিকার সুবিধাগুলির কথা যদি আমরা আলোচনা করি, তাহলে সেটি কি হবে? পরিণত এরিথ্রোসাইট নিউক্লিয়াসবিহীন, কিন্তু এটি অস্থিমজ্জায় অবস্থিত নিউক্লিয়াসযুক্ত অগ্রদূত বা পূর্বসূরি কোষ থেকে বিভিন্ন দশা বা পর্যায়ের মাধ্যমে উৎপন্ন হচ্ছে। এই পদ্ধতিতে কোষের নিউক্লিয়াসটি প্রথমে সংকুচিত হয় এবং পরে বিলম্বিত নর্মোব্লাস্ট ধাপে নিউক্লিয়াস কোষ থেকে বেরিয়ে যায়। এই অবস্থায় কোষের মধ্যে অত্যাধিক পরিমাণ হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। নিউক্লিয়াস অপসারিত হওয়ার ফলে অতিরিক্ত জায়গা পাওয়া যায়, ফলে বেশি পরিমাণে হিমোগ্লোবিন কোষে সঞ্চিত হতে পারে এবং এটি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে সাহায্য করে। নিউক্লিয়াস না থাকার জন্য কোষের গমন সহজ হয়, কোষের আকৃতির পরিবর্তন সহজ হয়, কোষ পর্দায় টান পড়ে না। এর ফলে এই কণিকাগুলি সরু জালকের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিশেষ সুবিধা পায়, কারণ কোষ পর্দা ছিঁড়ে যায় না। নিউক্লিয়াস যুক্ত হলে সেটা কিন্তু হতো। রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি হলে তাকে বলা হয় ইরিথ্রোসাইটোসিস। এই সময় রক্তে হিমোগ্লোবিনের শতকরা পরিমাণও বেড়ে যায়। পলিসাইথেমিয়া বেরা এই যে রোগটি, এখানে এরিথ্রোসাইটের সংখ্যা প্রায় হয় হচ্ছে 76.5 মিলিয়ন পার ইউনিট। এই রোগের কারণ জানা নেই। অক্সিজেন অভাবজনিত ফুসফুস রোগ, হাইপক্সিক লাং ডিজিজ এবং সাইনাটিক হৃৎপিণ্ড রোগ বা সাইনাটিক হার্ট ডিজিজ, এই সমস্ত রোগের ক্ষেত্রেও কিন্তু লোহিত কণিকার সংখ্যা বেড়ে যায়। একে বলা হয় গৌণ পলিসাইথেমিয়া। হাইপক্সিক লাং ডিজিজ এবং সাইনাটিক হার্ট ডিজিজ। রক্তে লোহিত কণিকার সংখ্যা যদি কমে যাচ্ছে তবে হচ্ছে অ্যানিমিয়া। প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে এই সংখ্যা 5 মিলিয়ন পার ইউনিট হচ্ছে। হিমোগ্লোবিন হিসেবে রক্তের পরিমাণ 10%-এর কম হলে অ্যানিমিয়া বলে ধরা হয়। এবার একটু ছোট করে লোহিত রক্তকণিকার প্লাজমা পর্দার গঠন বা কম্পোজিশনের সম্পর্কে জেনে নেব। প্রথম কথা, লোহিত রক্তকণিকার পর্দাটি হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। এবার তার মধ্যে থাকছে 40% লিপিড, 50% প্রোটিন এবং 10% কার্বোহাইড্রেট। তার বেশিরভাগটা থাকছে প্রোটিন, 50% থাকছে হচ্ছে হিমোগ্লোবিন, কথাটাতেই আছে হচ্ছে গ্লোবিন, যাই হোক সেটা তো একটা প্রোটিন। 40% লিপিড এবং 10% কার্বোহাইড্রেট। এখানে 10টি প্রধান এবং অপ্রধান প্রোটিন রয়েছে। এর মধ্যে প্রধানগুলো হচ্ছে যেরকম স্পেকট্রিন, অ্যানকাইরিন, আয়ন বিনিময়কারী প্রোটিন রয়েছে, ব্যান্ড প্রোটিন, অ্যাক্টিন, ব্যান্ড 4.1 প্রোটিন। পর্দা প্রোটিনগুলোকে সাধারণভাবে অন্তর্বর্তী প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন এবং প্রান্তীয় প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন, এই দুভাগে ভাগ করা হয়েছে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নির্বাচিত ভেদ্যতা বা সিলেক্টিভ পারমিয়াবিলিটি। এবার এটা গেল হচ্ছে প্লাজমা পর্দার গঠনের কথা, যে দ্বিস্তর বিশিষ্ট, 40% লিপিড, 50% প্রোটিন, 10% কার্বোহাইড্রেট থাকছে, 10টি প্রধান এবং অপ্রধান প্রোটিন রয়েছে। প্রধানের মধ্যে থাকছে স্পেকট্রিন, অ্যানকাইরিন, আয়ন বিনিময়কারী প্রোটিন, অ্যাক্টিন ইত্যাদি। আর অন্তর্বর্তী প্রোটিন এবং প্রান্তীয় প্রোটিন থাকছে। অন্তর্বর্তী প্রোটিনটাকে আমরা ইন্টিগ্রাল প্রোটিন এবং প্রান্তীয়টাকে পেরিফেরাল প্রোটিন বলছি। এই দুটো ভাগে ভাগ করা হয়। আর এর মেইন বা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে এর নির্বাচিত ভেদ্যতা বা সিলেক্টিভ পারমিয়াবিলিটি। এরপর লোহিত রক্তকণিকার উপাদানের ক্ষেত্রে যদি চলে আসি, বা এর যে স্ট্রোমাটা রয়েছে তার উপাদান বর্ণনা করতে যদি চাই, বা এরকম যদি প্রশ্ন আসে যে এলানিন কি বা এস প্রোটিন কি, তাহলে আমরা কি বলবো?
প্রথম কথা, লোহিত রক্তকণিকা স্বচ্ছ প্লাজমা পর্দা এবং অর্ধতরল বস্তু যেটা হচ্ছে সেমি লিকুইড সেটা দিয়ে গঠিত। অর্ধতরল বস্তুটি চারপাশে প্লাজমা পর্দা দিয়ে ঘেরা থাকে। অর্ধতরল বস্তুটিতে 65% জল, 35% কঠিন বস্তু থাকে। কঠিন বস্তুর মধ্যে 33% হিমোগ্লোবিন এবং বাকি 2% স্ট্রোমা থাকছে। এবার স্ট্রোমা প্রধানত প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। স্ট্রোমা প্রোটিন হচ্ছে দু প্রকারের, একটা হচ্ছে ইলানিন, একটা হচ্ছে এস প্রোটিন। তাহলে স্ট্রোমার মধ্যে এই প্রোটিনগুলো থাকছে। এবার ইলানিন হচ্ছে ফাইব্রাস প্রোটিন, এতে ব্লাড গ্রুপ ফ্যাক্টর যেগুলো থাকছে এ, বি এবং আরএইচ ফ্যাক্টর থাকছে। আর এস প্রোটিন কি? এস প্রোটিন হচ্ছে যে এই রক্ত গ্রুপ সংক্রান্ত কাজের সাথে জড়িত নয়। স্ট্রোমার মধ্যে যে লিপিডগুলি থাকছে যেরকম কোলেস্টেরল, ফসফোলিপিড, সেরিব্রোসাইড, প্রশমিত ফ্যাট বা নিউট্রাল ফ্যাট, কোলেস্টেরল মুক্ত অবস্থা থাকে এবং কোষের তলীয় ক্ষেত্রফলের ওপরে আলগাভাবে যুক্ত থাকছে। ফসফোলিপিডের মধ্যে প্রধান উপাদান হচ্ছে লেসিথিন। অন্যান্য উপাদানের মধ্যে থাকে হচ্ছে কেফালিন, ফসফোটাইডিল সিরিন, ফসফোটাইডিল ইথানল অ্যামিন, লাইসোলেসিথিন, স্ফিঙ্গোমালিন ইত্যাদি। লোহিত কণিকার মধ্যে অজৈব যে লবণগুলো থাকছে সেটা হচ্ছে পটাশিয়াম, এছাড়া থাকছে হচ্ছে SO4- HCO3- PO4- ইত্যাদি। এইসব আয়নের মধ্যে পটাশিয়াম আয়ন মানে এর পরিমাণটাই হচ্ছে সব থেকে বেশি। জৈব উপাদানের মধ্যে বিভিন্ন ধরনের ফসফেট এস্টার রয়েছে, কিছু উৎসেচক যেরকম ফসফেটেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ ইত্যাদি রয়েছে। এছাড়া সামান্য পরিমাণে অন্য জৈব পদার্থ যেরকম ইউরিয়া, গ্লুকোজ, ডাইফসফোগ্লিসারেট রয়েছে। তাহলে এই হচ্ছে যে লোহিত রক্তকণিকার উপাদান। মেইনলি স্ট্রোমার কথা জানলাম। স্ট্রোমা হচ্ছে কি না, লোহিত রক্তকণিকা স্বচ্ছ প্লাজমা পর্দা এবং অর্ধতরল বস্তু নিয়ে গঠিত। অর্ধতরল বস্তুটি চারপাশে প্লাজমা পর্দা দিয়ে ঘেরা থাকছে, যেখানে 65% জল এবং 35% কঠিন বস্তু থাকে। কঠিন বস্তুর মধ্যে 33% থাকছে হিমোগ্লোবিন, বাকি যে 2% সেইটাই স্ট্রোমা গঠন করছে। এবার মেইনলি এটা প্রোটিন লিপিড দিয়ে গঠিত। প্রোটিনটা হচ্ছে ইলানিন এবং এস প্রোটিন। ইলানিনটা হচ্ছে ফাইব্রাস প্রোটিন, বেসিক্যালি ব্লাড গ্রুপ ফ্যাক্টরগুলো এখানে দেখা যায়। এস প্রোটিন এরকম ব্লাড গ্রুপ সংক্রান্ত কোনো কাজের সাথে জড়িত নয়। এর মধ্যে কোলেস্টেরল, ফসফোলিপিড, সেরিব্রোসাইড, প্রশমিত ফ্যাট ইত্যাদি মুক্ত অবস্থায় থাকে এবং তলীয় ক্ষেত্রফল, কোষের যে তলীয় ক্ষেত্রফলের উপর আলগাভাবে যুক্ত থাকে। ফসফোলিপিডের মধ্যে প্রধান উপাদান যেরকম লেসিথিন, কেফালিন, ফসফোটাইডিল সিরিন, ফসফোটাইডিল ইথানল অ্যামিন ইত্যাদি, লাইসোলেসিথিন রয়েছে, স্ফিঙ্গোমাইলিন রয়েছে ইত্যাদি। লোহিত কণিকার মধ্যে অজৈব লবণ রয়েছে যেখানে পটাশিয়ামের ভাগটা বেশি। এছাড়া ফসফেট এস্টার এবং কিছু উৎসেচক লাইক ফসফেটেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ পাওয়া যাচ্ছে এবং সামান্য পরিমাণে অন্য জৈব পদার্থের মধ্যে যেরকম ইউরিয়া, গ্লুকোজ এবং ডাইফসফোগ্লিসারেট পাওয়া যাচ্ছে। এরপর এই যে লোহিত রক্তকণিকার ব্যাপারে আলোচনা করছি বা হিমোগ্লোবিনের ব্যাপারে আলোচনা করছি, এবার যেটা মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে ইরিথ্রোপয়েসিস। এই ইরিথ্রোপয়েসিসের ব্যাপারে একটু আলোচনা করব। এইটা আলোচনা করব যে লোহিত কণিকার উৎপাদনে ইরিথ্রোপয়েটিনের ভূমিকা কী এবং ক্যাসেলের হিমাটিনিক প্রিন্সিপাল কী এবং কোন কোন ফ্যাক্টরগুলি ইরিথ্রোপয়েসিসকে নিয়ন্ত্রণ করে। তো প্রথম কথা, বিভিন্ন ফ্যাক্টর লোহিত কণিকার উৎপত্তি, বিকাশ মানে তার যে সোর্স বা তার ডেভেলপমেন্টকে নিয়ন্ত্রণ করছে। প্রথমেই চলে আসি খাদ্য বা ডায়েট। প্রথম শ্রেণীর প্রোটিনযুক্ত খাদ্য হিমোগ্লোবিনের গ্লোবিন অংশ লোহিত কণিকার কিছু প্রোটিন ও নিউক্লিয় প্রোটিন অংশ তৈরি করতে সাহায্য করে, যেরকম অ্যামিনো অ্যাসিড হিস্টিডিন, লিউসিন, ভ্যালিন, ফিনাইলামিন। অন্যান্য অ্যামিনো অ্যাসিড যেরকম সিরিন, লাইসিন, টাইরোসিন, ট্রিপ্টোফান, গ্লুটামিক অ্যাসিড তো এর তুলনায় গ্লোবিন তৈরিতে বেশি সাহায্য করছে। এই প্রক্রিয়ায় বিশেষ সাহায্যকারী অঙ্গ হচ্ছে যকৃৎ, বৃক্ক, প্লীহা, হৃৎপিণ্ড। অক্সিজেন স্বল্পতা বা হাইপক্সিন ইরিথ্রোপয়েসিসকে উদ্দীপিত করছে। বৃক্ক থেকে গঠিত হরমোন ইরিথ্রোপয়েটিনের মাধ্যমে এটি ঘটছে। বাস্ট প্রমোটিং ক্রিয়াকার্য বা বিপিএ যেটাকে বলা হয় ইরিথ্রোপয়েসিসের একটি প্রধান নিয়ন্ত্রণকারী বস্তু হচ্ছে বিপিএ। এটি বিএফইউই স্তরে কাজ করে। টি লিম্ফোসাইট, মোনোসাইট, অস্থিমজ্জা, স্ট্রোমা কোষ, এন্ডোথেলিয়াল কোষ বিপিএ তৈরি করছে। তাহলে বিপিএ সোর্সটা কি, বিপিএ তৈরি করছে কি না টি লিম্ফোসাইট, মোনোসাইট, অস্থিমজ্জা, স্ট্রোমা কোষ, এন্ডোথেলিয়াল কোষ। গ্র্যানুলোসাইট, ম্যাক্রোফেজ, কলোনি উত্তেজক বস্তু এরিথ্রয়েড প্রোজিনেটের বৃদ্ধিকে উত্তেজিত করছে। স্টেম কোষ বস্তু বা স্টেম সেল ফ্যাক্টর বা এসসিএফ যেটা হিমোপয়েটিক প্রোজেনিটর কোষের বৃদ্ধিকেও বাড়িয়ে দিচ্ছে। এরিথ্রয়েড কলোনির বৃদ্ধিতে স্টেম সেল ফ্যাক্টর একটি বিশেষ ভূমিকা পালন করে।
ক্যাসেলের হিমানিটিক প্রিন্সিপাল যদি বলা হয় তাহলে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড যেটা হচ্ছে এক্সট্রিনজিক ফ্যাক্টর হিসেবে কাজ করছে প্রোএরিথ্রোব্লাস্ট থেকে প্রাথমিক নর্মোব্লাস্ট তৈরি করতে সাহায্য করছে। পাকস্থলীর মিউকাস থেকে উৎপন্ন ইন্ট্রিনজিক ফ্যাক্টর এক্সট্রিনজিক ফ্যাক্টরের শোষণের জন্য অপরিহার্য। পাকস্থলীর যে মিউকাস থেকে উৎপন্ন ইন্ট্রিনজিক ফ্যাক্টর এক্সট্রিনজিক ফ্যাক্টর শোষণের জন্য অপরিহার্য। এক্সট্রিনজিক ফ্যাক্টর কোনটা বললাম না, ভিটামিন B12 ফলিক অ্যাসিড, এগুলো ইন্ট্রিনজিক এবং এক্সট্রিনজিক ফ্যাক্টর উভয়কে একত্রে ক্যাসেলের হিমাটিনিক প্রিন্সিপাল অথবা হিমোপয়েটিক প্রিন্সিপাল বলা হয়। তাহলে যে ইন্ট্রিনজিক এবং এক্সট্রিনজিক দুটো ফ্যাক্টরকে একসাথে বলা হচ্ছে ক্যাসেলের হিমাটিনিক প্রিন্সিপাল বা হিমোপয়েটিক প্রিন্সিপাল। আচ্ছা, এরপর আমরা হিমোগ্লোবিন, মানে ভীষণ কমন একটা কোয়েশ্চেন, ভীষণ ছোটোবেলা থেকে আমরা পড়েছি এটা, যে হিমোগ্লোবিন এবং হিমোসায়ানিনের পার্থক্য, আমরা এখানে চলে আসবো। তো হিমোগ্লোবিনটা ডেফিনেটলি হচ্ছে হিম রয়েছে, ঠিক আছে, গ্লোবিন রয়েছে, তো ডেফিনেটলি আয়রনযুক্ত একটা প্রোটিন। এর রং হচ্ছে লাল। হিমোগ্লোবিনযুক্ত প্রাণীদের দেহের রক্ত হচ্ছে লাল। আর এদিকে কপার বা তামাযুক্ত হালকা নীল রঙের আকারের প্রোটিন হচ্ছে হিম রয়েছে, তো প্রোটিন হিমোসায়ানিন বেসিক্যালি। তো প্রাণীদেহে হিমোসায়ানিনযুক্ত রক্তের রং হচ্ছে হালকা নীল হয়, যেমন মোলাস্কা পর্বে, ঠিক আছে, যে রক্তরসে দ্রবণীয় বস্তু হিসেবে এটি থাকছে। অমেরুদণ্ডী প্রাণীতে এটি বেসিক্যালি দেখা যাচ্ছে। আর মেরুদণ্ডী প্রাণীতে রক্তকণিকা যেমন মানুষ, এবং অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রেও দেখা যায় যেমন কেঁচোতে এটি থাকছে। মেরুদণ্ডী অমেরুদণ্ডী উভয়তেই পাওয়া যাচ্ছে, কিন্তু হিমোসায়ানিন শুধুমাত্র অমেরুদণ্ডীতে পাওয়া যাচ্ছে। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, আর হিমোসায়ানিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোসায়ানিন তৈরি করে। এবার টি এবং আর হিমোগ্লোবিনের ক্ষেত্রে চলে আসবো, এবং অস্বাভাবিক HbS বা যখন আমরা যা হোক সেটা নিয়ে আমরা আলোচনা করবো, অস্বাভাবিক HbS HbA এর সঙ্গে এটার পার্থক্যটা কী, কারণ এগুলো জানা ভীষণভাবে প্রয়োজন। তো টি আর হিমোগ্লোবিনের ক্ষেত্রে চলে আসছি। কোয়াটারনারি গঠন, কোয়াটারনারি স্ট্রাকচার অনুসারে ডিঅক্সি হিমোগ্লোবিনকে টি আকার টেন্স অর টট বলা হয়। অক্সিজেনের প্রতি ওর আসক্তি কম। এরূপভাবে অক্সি হিমোগ্লোবিনকে আর আকার রিল্যাক্সড ফর্ম বলা হয়। টি এর তুলনায় আর এর অক্সিজেনের প্রতি আসক্তিটা বেশি। এটা হচ্ছে ডিফারেন্স, মানে কোয়াটারনারি গঠন অনুসারে একটা হচ্ছে টি আকার, একটা হচ্ছে আর আকার। টি আকারের অক্সিজেনের প্রতি আসক্তি কম, আর আকারের আসক্তি বেশি। টি আকারকে বলা হয় টেন্স অর টট, আর আকারকে বলা হয় রিল্যাক্সড ফর্ম। এবার চলে আসছি যে অস্বাভাবিক HbS কি এবং HbA এর সাথে পার্থক্যটা কি। তার আগে জানতে হবে যে HbAটা কি, হিমোগ্লোবিন A কি। আচ্ছা, প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রধান হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন A। এখনও হিমোগ্লোবিন এতে দুটি আলফা শৃঙ্খল, দুটি বিটা শৃঙ্খল রয়েছে। আরেকটি হিমোগ্লোবিন A2 অতি অল্প পরিমাণ 2% প্রাপ্তবয়স্ক ব্যক্তির রক্তে এটি পাওয়া যাচ্ছে। এটির উপাদান হচ্ছে দুটি আলফা, দুটি ডেল্টা শৃঙ্খল। এভাবে দুটি, একটা হচ্ছে HbA যেটা বললাম, একটা হচ্ছে যে হিমোগ্লোবিন A2 HbA2 যেটা, সেখানে 2% থাকছে প্রাপ্তবয়স্কদের। আর সেখানে যেটা আগেরটা বললাম যে হিমোগ্লোবিন এতে দুটি আলফা শৃঙ্খল, দুটি বিটা, এটা দুটি আলফা শৃঙ্খল, দুটি ডেল্টা শৃঙ্খল রয়েছে। তো এভাবে দুটি হিমোগ্লোবিনের সাব ইউনিট কি হচ্ছে যে HbA যেটা হচ্ছে আলফা 2 বিটা 2, আর HbA2 যেটা সেটা হচ্ছে আলফা 2 ডেল্টা 2। এটা হচ্ছে সাব ইউনিট দ্বারা যখন আমরা প্রকাশ করছি তখন। এবার ভ্রূণাবস্থার শেষ দিকে ভ্রূণের রক্তের প্রধান হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন F। ভ্রূণাবস্থার শেষ দিকে যেটাকে বলা হয় HbF, সেখানে কি থাকছে দুটি আলফা শৃঙ্খল এবং দুটি গামা শৃঙ্খল থাকে ভ্রূণাবস্থার শেষ দিকে। তাহলে এর সাব ইউনিট কি হবে? HB আলফা 2, HbF যেটা আলফা 2 গামা 2। এই আলফা শৃঙ্খল যেটা 141টি অ্যামাইনো অ্যাসিড, বিটা, গামা এবং ডেল্টা শৃঙ্খলগুলি 146টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে কি হলো, আলফা শৃঙ্খল যেটা থাকছে সেটা হচ্ছে আলফা শৃঙ্খল একটা কমন, যেটা সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেটা ভ্রূণাবস্থার শেষে হোক, সেটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যে 2% যে HbA2 পাওয়া যাচ্ছে, যেখানে আলফা 2 এবং ডেল্টা 2 থাকছে, এবং তার সাথে সাথে HbA1 বা HbA যেটার মধ্যে আলফা 2 এবং বিটা 2 থাকছে, সেই সব ক্ষেত্রে আলফাটা হচ্ছে কমন, যেখানে 141টি অ্যামাইনো অ্যাসিড প্রত্যেকটার ক্ষেত্রে থাকছে, কিন্তু বিটা, ডেল্টা এবং গামা শৃঙ্খলগুলিতে 146টি অ্যামাইনো অ্যাসিড থাকছে। একটি গ্লোবিন অণুতে 4টি পলিপেপটাইড মিলে মোট 574টি অ্যামাইনো অ্যাসিড থাকে। একটি গ্লোবিন অণু, তাতে 4টি পলিপেপটাইড মিলছে, তো মোট 574টি অ্যামাইনো অ্যাসিড থাকছে। প্রতিটি পলিপেপটাইড শৃঙ্খলের সঙ্গে একটি হিম অণু যুক্ত রয়েছে। প্রতিটি হিম অণুতে একটি আয়রন থাকছে। তাহলে কি হলো, প্রতিটি পেপটাইড শৃঙ্খলের সাথে একটি হিম অণু যুক্ত রয়েছে, প্রতিটি হিম অণুতে একটা করে আয়রন থাকছে। এখনও হিমোগ্লোবিনে 4 অ্যাটম আয়রন রয়েছে। বোঝা গেছে? তাহলে কি বলছি, যে পলিপেপটাইডের কথা যেটা, যে প্রতিটি পলিপেপটাইড শৃঙ্খলের সঙ্গে একটি করে হিমঅণু যুক্ত, আর একটি হিমঅণুতে একটি আয়রন। তাহলে এখনও হিমোগ্লোবিন যদি থাকছে, সেখানে আমি আগেই বলেছি একটা গ্লোবিন অণুতে 4টি পলিপেপটাইড
থাকছে এবং 4টি পলিপেপটাইড মিলে কত না 574টি অ্যামাইনো অ্যাসিড। এবার এক অণু হিমোগ্লোবিনে 4টি অ্যাটম রয়েছে, আয়রন অ্যাটম। এক হিমযুক্ত পলিপেপটাইড শৃঙ্খলের আণবিক ওজন হচ্ছে 17,000, আর 4টি শৃঙ্খলযুক্ত হিমোগ্লোবিনের আণবিক ওজন হচ্ছে 68,000। এবার HbA-তে যে গামা শৃঙ্খল থাকছে তার থাকার জন্য অক্সিজেনের প্রতি আসক্তিটা হচ্ছে বেশি, গামার জন্য আসক্তি বেশি হচ্ছে। এজন্য প্লাসেন্টার রক্তে অক্সিজেনের পরিমাণ কম হলেও অক্সিজেন মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে কিন্তু আসতে পারে। প্লাসেন্টার রক্তে অক্সিজেনের পরিমাণ কম, কিন্তু সেটা হওয়া সত্ত্বেও মায়ের রক্তের থেকে অক্সিজেনটা ভ্রূণের রক্তে আসতে পারে। এই কারণে, কারণ মানে এটা পুরো একটা ন্যাচারাল সিস্টেম, এইভাবেই তৈরি হয়েছে জিনিসটা, যে ওই আসক্তি থাকার ফলে মানে যেহেতু ওই গামার আসক্তিটা বেশি থাকায়, মানে গামা শৃঙ্খলের আসক্তি বেশি থাকে অক্সিজেনের প্রতি, যে একজন প্রেগনেন্ট লেডি তার ভ্রূণের ওই গঠনটা মানে HbF যখন তার থাকছে বেশি থাকছে, তখন প্লাসেন্টার মধ্যে অক্সিজেনের পরিমাণ কম থাকা সত্ত্বেও মায়ের রক্ত থেকে অক্সিজেনটা কিন্তু ভ্রূণের রক্তে আসতে পারছে। এবার হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত থাকলে তাকে আমরা বলি অক্সি হিমোগ্লোবিন, আর অক্সিজেন যুক্ত না থাকলে তাকে আমরা বলি ডিঅক্সি হিমোগ্লোবিন। এবার কোয়াটারনারি গঠন অনুসারে যেটা আমি বললাম যে ডিঅক্সি হিমোগ্লোবিন মানে যেখানে অক্সিজেন যুক্ত নেই সেইটাতেই টি আকার এবং আর আকার, মানে এগুলোতে অক্সিজেন যুক্ত নেই মানে অক্সিজেনের প্রতি আসক্তিই নেই। এবার আসক্তি বেশি কম টিতে, আর টি এর থেকে একটু বেশি আসক্তি রয়েছে আরে, এটা রিল্যাক্সড ফর্মে থাকে সেই জন্য। এবার এই যে HbS আমরা জানবো, সেই HbSটা কি? এটা হচ্ছে সিকল সেল হিমোগ্লোবিন। এবার এর সাথে পার্থক্যটা কি আমরা সেটাও জানবো। এই যে HbA সিকল সেল হিমোগ্লোবিন হচ্ছে এক প্রকারের অস্বাভাবিক হিমোগ্লোবিন। সিকল সেল যে রক্তাল্পতা বা সিকল সেল অ্যানিমিয়ার আমরা নাম শুনেছি, তো এই রোগের ক্ষেত্রে এটা পাওয়া যায়। এই রোগে লোহিত রক্তকণিকা কাস্তে আকারের হয়, সিকেল শেপড হয়ে যায়, কাস্তে আকারের। লাইনাস পাউলিং স্বাভাবিক এবং সিকেল কোষ রক্তাল্পতা রোগীর হিমোগ্লোবিনের ভৌত রাসায়নিক বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করেছিলেন। লাইনাস পাউলিং তারা দেখেন যে HbS এবং স্বাভাবিক অক্সিডিঅক্সি হিমোগ্লোবিনের মধ্যে আইসোইলেকট্রিক পিএইচের একটা তফাৎ রয়েছে। কি রয়েছে না, HbS এবং অক্সিডিঅক্সি যে হিমোগ্লোবিন রয়েছে তার সাথে একটা পিএইচের তফাৎ রয়েছে, আইসোইলেকট্রিক পিএইচের, আইসোইলেকট্রিক পয়েন্টে। তাহলে অক্সি হিমোগ্লোবিন যেটা, সেখানে স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে সেটা থাকে হচ্ছে 6.87 এবং ডিঅক্সি হিমোগ্লোবিনের ক্ষেত্রে সেটা থাকে হচ্ছে 6.68। কিন্তু সিকল সেল অ্যানিমিয়া মানে যাদের হয়েছে সেই সকল রোগীদের ক্ষেত্রে এই অক্সি হিমোগ্লোবিনেরটা দেখা যায় 7.09 এবং ডিঅক্সি হিমোগ্লোবিনেরটা দেখা যায় 6.91। দুটি হিমোগ্লোবিনের মধ্যে আয়নিত হওয়ার যোগ্য গ্রুপ বা আয়োনাইজেবল গ্রুপের প্রকৃতি এবং সংখ্যার পার্থক্য রয়েছে। HbS এর আলফা শৃঙ্খলটি স্বাভাবিক, কিন্তু বিটা শৃঙ্খলটি হচ্ছে অস্বাভাবিক। আমরা জানি যে আলফা বিটা থাকছে, তো প্রতিটি বিটা শৃঙ্খলে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা স্বাভাবিক অর্থাৎ 146, কিন্তু 6 নম্বর 6th অ্যামিনো অ্যাসিডেরটা হচ্ছে আলাদা। এবার HbS এর ক্ষেত্রে এটা হচ্ছে ভ্যালিন, কিন্তু HbA এর ক্ষেত্রে এটা গ্লুটামিক অ্যাসিড, মানে গ্লুটামিক অ্যাসিড যেখানে থাকার কথা সেই জায়গায় এই জায়গায় থাকে হচ্ছে ভ্যালিন। তাহলে আমরা যদি এই সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তন ঘটাই, মানে যে গ্লুটামিক অ্যাসিডের অলরেডি পরিবর্তন ঘটে সেটা ভ্যালিন হয়েছে, তো ভ্যালিনের যদি পরিবর্তন ঘটাই তাহলে সেটা ঠিক হতে পারবে, মানে কতটা ডিপ লেভেলে মলিকুলার লেভেলে সেক্ষেত্রে কাজ করতে হবে। যাই হোক, তো প্রাপ্তবয়স্ক ব্যক্তির রক্তের হিমোগ্লোবিন আর ভ্রূণের রক্তের হিমোগ্লোবিন যেটা ফেটাল হিমোগ্লোবিন বলে, সেই জন্য HbF বলা হচ্ছে। আর HbA কেন বলা হয়, এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে আমরা কেন HbA এই নামকরণটা কেন করলাম। কারণ HbS এর কথা যখন আমরা বলছি তখন আমরা বলছি যে সিকল সেল অ্যানিমিয়া থাকছে বা সিকল সেল হিমোগ্লোবিন থাকছে সেই কারণে, কিন্তু HbA কেন বলছি, HbF কেন বলছি, তো HbA এই কারণে বলছি বিকজ ফর অ্যাডাল্ট, A ফর অ্যাডাল্ট, আর এক্ষেত্রে F ফর ফিটাল, তো সেই জন্য HbF থাকছে। তো প্রাপ্তবয়স্কদের হিমোগ্লোবিন এবং ভ্রূণের হিমোগ্লোবিন যে বেসিক ডিফারেন্সগুলো রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমত HbA দুটি আলফা এবং দুটি বিটা দিয়ে তৈরি, যেটাকে বলা হয় আলফা টু বিটা টু। এবার HbA2 যেটা, সেটা দুটি আলফা এবং দুটি ডেল্টা শৃঙ্খল নিয়ে তৈরি, সেটা হচ্ছে আলফা টু ডেল্টা টু। এবার ভ্রূণের যে হিমোগ্লোবিনটা থাকছে সেখানে কি থাকছে, দুটি গামা থাকছে। এবার কেমিক্যাল যে প্রপার্টিস বা রাসায়নিক ধর্ম এবং স্পেকট্রাম জাতীয় বৈশিষ্ট্য HbF থেকে আলাদা হয় HbA এর, কারণ জন্মানোর 2-3 মাসের মধ্যে HbFটা HbA তে পরিবর্তন হয়ে যায়, মানে গামাটা তখন কোথায় পরিবর্তন হয়ে গেল, বিটাতে। এবার রাসায়নিক ধর্ম এবং স্পেকট্রাম জাতীয় বৈশিষ্ট্য HbA এর থেকে আলাদা হচ্ছে, গ্লোবিন অংশের প্রকৃতি HbA এর থেকে আলাদা হচ্ছে। HbF এর তুলনায় অক্সিজেনের প্রতি আসক্তি কম হচ্ছে, HbA এর ক্ষেত্রে HbF এ বেশি হচ্ছে। আর 3BPG HbF এর তুলনায় বেশি দৃঢ়ভাবে HbA এর সঙ্গে যুক্ত হয় বলে HbA এর অক্সিজেনের প্রতি আসক্তি কম, বেশি দৃঢ়ভাবে
বিপিজি এইচবিএফ এর তুলনায় বেশি দৃঢ়ভাবে সেটা যুক্ত হচ্ছে। আর এক্ষেত্রে যেটা দেখা গেছে যে এইচবিএ এর তুলনায় 2,3-BPG এইচবিএফ এর সাথে কম দৃঢ়ভাবে আলগাভাবে যুক্ত থাকে। তো অক্সিজেন এইচবিএফ এর প্রতি আসক্তি এই কারণে বেশি, আর 2,3-BPG এর অনুপস্থিতি এইচবিএফ এর অক্সিজেনের প্রতি আসক্তি এইচবিএ এর তুলনায় কিন্তু কম হয়ে যায়। এটা কিন্তু মনে রাখতে হবে যে 2,3-BPG এর অনুপস্থিতি যদি হয়ে যাচ্ছে তখন এইচবিএফ এর অক্সিজেনের প্রতি আসক্তি কিন্তু এইচবিএ এর তুলনাতে কম হয়ে যাচ্ছে। নিম্ন চাপে এইচবিএফ এর তুলনায় এইচবিএ কম অক্সিজেন গ্রহণ করে। 20 মিলিমিটার পারদ রক্তচাপে এইচবিএ 20% সম্পৃক্ত থাকে, আর নিম্নচাপে এইচবিএ এর তুলনায় এইচবিএফ অনেক বেশি অক্সিজেন গ্রহণ করে। 20 মিলিমিটার পারদ রক্তচাপে এইচবিএফ অক্সিজেনের সাথে 70% সম্পৃক্ত হচ্ছে। তা কি বললাম, নিম্নচাপে এইচবিএ এর তুলনায় এইচবিএ কম অক্সিজেন গ্রহণ করে। 20 মিলিমিটার পারদ রক্তচাপে এইচবিএ 20% সম্পৃক্ত থাকছে, আর নিম্নচাপে এইচবিএ এর তুলনায় এইচবিএফ অনেক বেশি অক্সিজেন গ্রহণ করছে। 20 মিলিমিটার পারদ রক্তচাপে এইচবিএফ অক্সিজেনের সাথে 70% সম্পৃক্ত হচ্ছে। এবার এই যে হিমোগ্লোবিনের কথা এত কিছু জানছি, তো হিমোগ্লোবিনের যৌগগুলো কী কী সেটা নিয়ে একটু আলোচনা করব। যেরকম অক্সি হিমোগ্লোবিন আয়রন অর্থাৎ লৌহ ফেরাস অবস্থায় এটি থাকছে, এটি হচ্ছে একটি অস্থায়ী যৌগ। কার্বক্সি হিমোগ্লোবিন অথবা কার্বোঅ্যামাইনো হিমোগ্লোবিন সিওর প্রতি হিমোগ্লোবিনের আসক্তি অক্সিজেনের তুলনায় 230 গুণ বেশি। কি বললাম, কার্বন মনোক্সাইডের প্রতি হিমোগ্লোবিনের আসক্তি অক্সিজেনের তুলনায় 230 গুণ বেশি। কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের হিম অংশের সাথে যুক্ত হয়। এবার কার্বো হিমোগ্লোবিন কি, যেটা হচ্ছে Hb+CO2। কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের গ্লোবিন অংশের সাথে যুক্ত হচ্ছে। এদের আবার 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেথ হিমোগ্লোবিন, আয়রন ফেরিক অবস্থায় থাকে। এছাড়া হচ্ছে সালফ হিমোগ্লোবিন, যেটা অত্যন্ত স্থায়ী একটি যৌগ, আর নাইট্রিক অক্সাইড হিমোগ্লোবিন। 3টি ভাগে ভাগ করা যাচ্ছে। এগুলো হচ্ছে হিমোগ্লোবিনের যৌগ। আরও একবার করে বলে দিচ্ছি, অক্সি হিমোগ্লোবিন হচ্ছে যেটা লৌহ ফেরাস অবস্থায় থাকছে, অস্থায়ী যৌগ। কার্বক্সি হিমোগ্লোবিন অথবা কার্বোঅ্যামাইনো হিমোগ্লোবিন, কার্বন মনোক্সাইডের প্রতি হিমোগ্লোবিনের আসক্তি অক্সিজেনের তুলনায় 230 গুণ বেশি। কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের হিম অংশের সাথে যুক্ত থাকছে। আর কার্বো হিমোগ্লোবিন যেটা, তাকে আবার 3 ভাগে ভাগ করা যাচ্ছে, যেটি কার্বন ডাই অক্সাইডের হিমোগ্লোবিনের গ্লোবিন অংশের সাথে যুক্ত থাকছে। এবার 3 ভাগের মধ্যে রয়েছে, যেটা ভাগ করা যাচ্ছে মেথ হিমোগ্লোবিন, যেটা হচ্ছে HbOH আয়রন ফেরিক অবস্থায় থাকছে। সালফ হিমোগ্লোবিন Hb+H2S অত্যন্ত স্থায়ী যৌগ, এবং নাইট্রিক অক্সাইড হিমোগ্লোবিন দ্যাট ইজ Hb+NO। এবার হিমোগ্লোবিনের লব্ধ পদার্থতে বা লব্ধ প্রোডাক্ট, সেগুলোতে আমরা চলে আসছি। তো আয়রনযুক্ত লব্ধ পদার্থ বলবো, এবং আয়রনযুক্ত মুক্ত কিছু পদার্থ, যাই হোক। তো আয়রনযুক্ত লব্ধ পদার্থ যেটা, সেটা হচ্ছে হিমাটিন, হেমিন, হিমোক্রোমাজেন ইত্যাদি। হিম ক্যাথহিমোগ্লোবিন, হিমোসিডেরিন। আয়রন যেখানে ফেরাস অবস্থায় থাকছে, আর আয়রন ফেরিক অবস্থায় থাকে হচ্ছে ক্যাথহিমোগ্লোবিনের ক্ষেত্রে। হিমোগ্লোবিনের লব্ধ পদার্থগুলোর মধ্যে হিমাটোপরফাইরিন রয়েছে, পরফাইরিন, হিমোপাইরিল, বিলিরুবিন, বিলিভার্ডিন, স্টার্কোবিলিন, ইউরোবিলিন, এগুলো রয়েছে আয়রন মুক্ত পদার্থ। আর্নেথ কাউন্ট কি? বিভিন্ন লতিযুক্ত নিউট্রোফিলের শতকরা হিসেবকে বলা হয় আর্নেথ কাউন্ট। ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। বিভিন্ন লতিযুক্ত নিউট্রোফিলের শতকরা পার্সেন্টেজকে বলা হয় আর্নেথ কাউন্ট। আর্নেথ ইন্ডেক্স অথবা আর্নেথ গণনা বা কাউন্টটা কি বেসিক্যালি? তো প্রতি 100টি নিউট্রোফিলের মধ্যে বিভিন্ন লতি বা লতি বলতে এখানে লোবের কথা বলা হয়েছে, লোভযুক্ত নিউট্রোফিলগুলি গণনা করা হয়। এর ফল শতকরা হিসেবে প্রকাশ করা যায়। এদের মধ্যে দেখা গেছে যে 3টি লোভযুক্ত নিউট্রোফিলের সংখ্যা সব থেকে বেশি হয়, এবং তারা কার্যগতভাবে বিশেষভাবে সক্রিয়। নিউট্রোফিল 3টের যদি লোভ সংখ্যা কম হচ্ছে, সেগুলোকে অপরিণত বলা হয়। আর যদি নিউট্রোফিলের লোভ সংখ্যা 3-এর বেশি হয়, তাকে বয়স্ক বা সেনাইল বলা হয়। তার মানে কি, যখন তিনটে থাকছে তখন সেটা ম্যাচিওর, সেটাকে আমরা কাউন্ট করছি, সেটা হচ্ছে আর্নেথ কাউন্ট। যখন কম থাকছে তখন অপরিণত থাকছে, আর যখন বেশি হয়ে যাচ্ছে তখন আমরা তাকে বলছি বয়স্ক। এবার ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, এটা প্রথমে কিছুটা আলোচনা করেছিলাম আমরা শুরুতেই, আবারও একটু বলে দিই, একটু তাহলে ঝালাই হয়ে যাবে। সেটা হচ্ছে রক্তরস, প্লাজমা এবং রক্ত সিরাম যেটা, ঠিক আছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম কথা, স্বাভাবিক অবস্থায় বহমান রক্তের জলীয় অংশকে বলা হয় হচ্ছে প্লাজমা, আর তঞ্চিত রক্তের জলীয় অংশকে বলা হয় হচ্ছে সিরাম। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথমবিন বর্তমান থাকছে হচ্ছে রক্তরসে, এবং অ্যালবুমিন, গ্লোবিউলিন,
থাকছে, কিন্তু প্রথমবিন এবং ফাইব্রিনোজেন যেহেতু রক্ততঞ্চনকারী কোনো উপাদান থাকছে না, তো রক্ততঞ্চনকারী উপাদানগুলো না থাকার জন্য এটা বেসিক্যালি সিরাম হচ্ছে, কারণ তঞ্চিত রক্ত জলীয় অংশ। তো এখানে অ্যালবুমিন গ্লোবিউলিন থাকছে, কিন্তু প্রথমবিন ফাইব্রিনোজেন কিন্তু অনুপস্থিত। আর রক্তরসের ক্ষেত্রে ফাইব্রিনোজেন যেটা ফ্যাক্টর 1 এবং প্রথমবিন ফ্যাক্টর 2 ছাড়া তঞ্চনের জন্য প্রয়োজন অন্যান্য ফ্যাক্টরগুলি যেরকম ফ্যাক্টর 5, 8, 7, 9, 10, 11 প্রভৃতি উপস্থিত, কিন্তু রক্ত যে মস্তু বা সিরাম যাকে বলা হয় তাতে কিন্তু রক্ততঞ্চনকারী ফ্যাক্টরগুলো থাকছে না। এরপর আমরা জানবো হচ্ছে প্লাজমা ফেরেসিস সম্পর্কে। প্লাজমা ফেরেসিস কি? প্লাজমা প্রোটিনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব বোঝানোর জন্য এটি একটি পরীক্ষা পদ্ধতি। প্লাজমা প্রোটিন কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। বৈজ্ঞানিক উইপিল সর্বপ্রথম কুকুরের ওপর এই পরীক্ষাটি করেছিলেন। এই পরীক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে প্লাজমা প্রোটিনের পুনর্গঠনের হারটাকে পরীক্ষা করা। বোঝা গেল তাদের মূল নীতিটা কি, যে প্লাজমা প্রোটিনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব বোঝানোর জন্য এটি একটি পরীক্ষা পদ্ধতি। বৈজ্ঞানিক উইপিল সর্বপ্রথম কুকুরের ওপর এটি করেন এবং এর উদ্দেশ্য হচ্ছে প্লাজমা প্রোটিনের পুনর্গঠনের হারকে পরীক্ষা করা। এরপর এই পরীক্ষা পদ্ধতিটা কি না, এই পরীক্ষায় কুকুরের থেকে মোট রক্তের 1/4 পরিমাণ রক্ত দেহের বাইরে আনা হয়। এর থেকে রক্তকণিকাগুলি পৃথক করে প্লাজমাকে রিঙ্গল লক দ্রবণের সাথে রিঙ্গল লক সলিউশন মিশিয়ে রক্তে ফিরিয়ে দেওয়া হয়। এভাবে কয়েকদিন পর রক্ত নেওয়া হয় এবং একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করা হয় যতক্ষণ পর্যন্ত প্লাজমা প্রোটিনের পরিমাণ একটা হচ্ছে, এর ফলে সঞ্চিত প্রোটিনের পরিমাণটা কি হচ্ছে না, নিঃশেষিত হয়ে যাচ্ছে। এরপর প্রাণীগুলোকে বিভিন্ন নির্দিষ্ট মানের খাদ্য বা স্ট্যান্ডার্ড ডায়েট দেওয়া হচ্ছে এবং প্লাজমা প্রোটিনের পুনঃসংশ্লেষণের যে হার সেটা দেখা হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাভাবিক অবস্থায় প্রোটিন খাদ্য থেকে প্লাজমা প্রোটিন তৈরি করছে। কী করছে না, খাদ্য থেকে প্লাজমা প্রোটিন তৈরি করছে। প্লাজমা প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক প্রকৃতির সাথে যে খাদ্য প্রোটিনের যত বেশি মিল রয়েছে সেটি প্লাজমা প্রোটিন তৈরিতে বিশেষভাবে উপযোগী। খাদ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতির ওপর সন্তোষজনক প্লাজমা প্রোটিন পুনঃসংশ্লেষ নির্ভরশীল পেশি এবং ভিসেরা আন্তর্যন্ত্রের প্রোটিনগুলি অ্যালবুমিন সংশ্লেষণকে বাড়িয়ে দিচ্ছে এবং শস্যদানা উদ্ভিদ থেকে পাওয়া প্রোটিনগুলি গ্লোবিউলিন সংশ্লেষণকে বাড়িয়ে দেয়। তাহলে গ্লোবিউলিন সংশ্লেষণ যদি বাড়াতে হয় তাহলে উদ্ভিজ্জ প্রোটিন ডায়েট ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং উদ্ভিজ্জ বা শস্যদানা আর পেশি ভিসেরা আন্তর্জাতিক প্রোটিনগুলোর জন্য অ্যালবুমিন কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সংক্রমণ হলে প্রোটিন পুনঃসংশ্লেষণ কিন্তু কমে যাচ্ছে কোনোভাবে যদি সংক্রমিত হচ্ছে। প্লাজমা প্রোটিন পুনঃসংশ্লেষ হতে প্রায় সময় লাগছে 14 দিন, আর প্রথম 24 ঘন্টায় পুনঃসংশ্লেষের হারটা হচ্ছে দ্রুত। প্লাজমা ফেরেসিস পরীক্ষার সাহায্যে প্লাজমা থেকে ক্ষণিকের অ্যান্টিবডি সরিয়ে দেওয়া হয়, যেমন গুড পাস্তুরিস সিনড্রোম, মায়াস্থেনিয়া গ্রেভিস প্রভৃতির ক্ষেত্রে এটি দেখা যায়। তো প্লাজমা ফেরেসিস এই জন্য ইম্পর্টেন্ট ফেরেসিস। তো এই কারণেই না প্লাজমা প্রোটিনটাকে যখন তুলে নেওয়া হচ্ছে 1/4 পরিমাণ রক্ত যেটা কুকুরের দেহে করা হয়েছে এবং রক্তকণিকাগুলোকে পৃথক করে প্লাজমাকে রিঙ্গল লকের দ্রবণের সাথে, তো বেসিক্যালি ফুড ডায়েট ডায়েটের মাধ্যমেই প্লাজমা প্রোটিনটা কিন্তু অনেকটা রিকভার করেছে। আচ্ছা, একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে রক্তনালীর মধ্যে প্রবাহিত রক্ত তঞ্চিত হয় না কেন? নালীর মধ্যে দিয়ে যখন যায় তখন কেন তঞ্চিত হচ্ছে না? স্বাভাবিক অবস্থায় রক্ত যখন রক্তনালীর মধ্যে প্রবাহিত হয় তখন তা তঞ্চিত হয় না। রক্ত ক্ষতিগ্রস্ত এপিথেলিয়াম অথবা কোলাজেনের সংস্পর্শে না এড়ে থ্রম্বোপ্লাস্টিন নির্গত হয় না। যখন সেটা এপিথেলিয়াম বা কোলাজেনের সংস্পর্শে না আসছে তখন সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন নির্গত হয় না। রক্তনালীর ভেতরের গাত্রে মসৃণ থাকার জন্য কিন্তু এখানে কোনোভাবেই সম্ভব এটি হয় না। রক্ত যখন রক্তনালীর মধ্যে দিয়ে যায় তখন রক্তে উপস্থিত তঞ্চনকারী যে বস্তুগুলো থাকে সেই ফ্যাক্টরগুলো কিন্তু নিষ্ক্রিয় থাকে। এর ফলে তঞ্চনের সাথে জড়িত যে থ্রম্বোপ্লাস্টিন রয়েছে, থ্রম্বিন রয়েছে, ফাইব্রিন রয়েছে, এগুলো তৈরিই হয় না। তো ফলে রক্তনালীর মধ্যে দিয়ে গেলে রক্ততঞ্চনকারী বস্তু থাকছে না, নিষ্ক্রিয় থাকছে, ফলে রক্ত তঞ্চিত হচ্ছে না। বিভিন্ন কোষে অবস্থিত যে হেপারিন, যেমন যকৃৎ বা মাস্ট কোষ, বেসোফিল ইত্যাদিতে প্রবাহমান রক্তের তঞ্চনে বাধা দেয়। তো হেপারিনটা বেসিক্যালি বাধা দেয়, তো এই জন্য হয় না। রক্ততঞ্চনকারী বিরোধী বস্তুগুলো তাহলে কোনটা? প্রথমেই আমরা জানলাম যে হেপারিনের কথা, যেটা বেসোফিল মাস্ট কোষে থাকছে থেকে উৎপন্ন হচ্ছে। হিরুডিন ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কি ঝোঁকের সার্ভাইকাল গ্রন্থিতে এটি পাওয়া যাচ্ছে হিরুডিন, যেটা রক্ততঞ্চন বিরোধী। এছাড়া থাকছে হচ্ছে ডাইকোমেরিল বা ডাইকোমেরিন, সেটি থাকছে। এছাড়া ফেনিনডায়ন থাকছে, সোডিয়াম পটাশিয়াম অথবা অ্যামোনিয়ামের অক্সালেট, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম ফ্লুরাইড, ইডিটিএ যেটা হচ্ছে ইথিলিন ডায়ামিনিন টেট্রাঅ্যাসিটেট। এই জিনিসগুলো কিন্তু রক্ততঞ্চন বিরোধী বস্তু।
এরপর হচ্ছে সাধারণভাবে ব্যবহৃত যে রক্ততঞ্চন বস্তু সেগুলো কি, যেরকম আমরা পটাশিয়াম সোডিয়াম অক্সালেটের কথা বললাম, তো পটাশিয়াম অক্সালেট 3 ভাগ আর সোডিয়াম ফ্লোরাইড 1 ভাগ, এই মিশ্রণের সাথে যদি 20 মিলিগ্রাম 5 ml রক্তে মেশানো হয়, 3 মিলিগ্রাম পটাশিয়াম অক্সালেট এবং 1 গ্রাম সোডিয়াম ফ্লোরাইড দিয়ে 100 ml ডিস্টিল ওয়াটার, তো বেসিক্যালি পাতিত 100 ml পাতিত জলে মিশিয়ে এই দ্রবণটি তৈরি করা হচ্ছে। এই দ্রবণ থেকে 0.5 ml একটি পাত্রে নেওয়া হচ্ছে। এরপর তরলটিকে 65 ডিগ্রি সেন্টিগ্রেড টু 79 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তাপে শুকিয়ে নেওয়া হচ্ছে। এই পাত্রে 5 ml পরিমাণ রক্ত নেওয়া হচ্ছে। এরপর আমরা যে এই রক্ততঞ্চনের ব্যাপারে আসলাম, এই রক্ততঞ্চন সম্পর্কে একটু জেনে নিই ভালো করে। রক্ততঞ্চনের পর বা ক্ষরিত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে তাকেই বলা হয় রক্ততঞ্চন কাল, এটা হচ্ছে কোয়াগুলেশন টাইম। এবার স্বাভাবিক রক্ততঞ্চন কাল হচ্ছে 2 থেকে 8 মিনিট, তার মধ্যে মোটামুটি তঞ্চিত হয়ে যায়। তো গড় সময় হচ্ছে অ্যাভারেজ যে টাইমটা সেটা হচ্ছে 5 মিনিট। আচ্ছা, এরপর হচ্ছে লিও হোয়াইটের পদ্ধতি অনুসারে এই সময় হলো 6 থেকে 17 মিনিট অথবা 5 থেকে 10 মিনিট। জালক নালিকা পদ্ধতি বা রাইটের পদ্ধতি অনুসারে এটি হচ্ছে 2 থেকে 5 মিনিট বা 1 থেকে 3 মিনিট। কাজের সময় যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করা হয়, পদ্ধতিটি যথাসম্ভবভাবে এইরকমভাবে ব্যবহার করা হয়, মোটামুটি সবই এক। এবার হচ্ছে এটা গেল কোয়াগুলেশন টাইম। এবার হচ্ছে যে ব্লিডিং টাইম বা রক্তমক্ষণ কালটা কী। রক্তমক্ষণ আরম্ভ হওয়া থেকে বন্ধ হওয়া পর্যন্ত সময়কে রক্তমক্ষণ কাল বলা হয়। অন্যভাবে বলা যায় যে ত্বক ছেদন করলে রক্তক্ষরণ হচ্ছে, রক্ত জমাট বাঁধার পরও ওই জমাট বাঁধা রক্ত ত্বকের ছিদ্র মুখ বন্ধ করে দিলে পরপর রক্তক্ষরণ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই রক্তক্ষরণ শুরু ও বন্ধ হওয়া পর্যন্ত সময়কালকে, মানে যতক্ষণটা ব্লিডিং হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে মক্ষণকাল। এবার স্বাভাবিক রক্ত মক্ষণকাল হচ্ছে 2 থেকে 5 মিনিট। কারণ আমরা জেনেছি যে মানে এই তঞ্চনটা শুরু হতেও সময় লাগছে, মানে গড় সময় 5 মিনিট, 2 থেকে 8 মিনিট, তার মানে ওই সময়টুকু ধরে মক্ষণকাল চলছে। ডিউক পদ্ধতিতে গড় সময় হচ্ছে 2.5 মিনিট। ডিউক পদ্ধতির অনুসারে 3 থেকে 5 মিনিটও হচ্ছে, অ্যাভারেজটা 2.5 মিনিট। আইভি পদ্ধতিতে 4 থেকে 6 মিনিট। আর স্বাভাবিক রক্তমক্ষণকালের ঊর্ধ্বসীমা উইন্ট্রোবের পদ্ধতিতে 9 মিনিট, ম্যাক্সিমাম 9 মিনিট অবধি চলতে পারে। এর থেকে বেশি হয়ে গেলেই নিশ্চয়ই সেটাই ক্ষতিকারক। এবং ডেসির পদ্ধতিতে 11 মিনিট পর্যন্ত রক্তমক্ষণকাল বা ব্লিডিং টাইম হতে পারে। আচ্ছা, রক্ততঞ্চনকারী বস্তুর নামগুলোর ক্ষেত্রে আরও একবার আমরা আলোচনা করে নিচ্ছি, যেটা হচ্ছে ফাইব্রিনোজেন, প্রথমবিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, এক্সট্রিনসিক থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, লেবাইল ফ্যাক্টর, এসিগ্লোবিলিন, স্টেবল ফ্যাক্টর, প্রেকনভার্টিন, অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর, AHG, ক্রিসমাস ফ্যাক্টর ইত্যাদি। লোহার ফেরিক অবস্থায় থাকে হচ্ছে ক্যাট হিমোগ্লোবিন, আর ফেরাস অবস্থায় থাকে হচ্ছে হিমোসিডারিন। রক্ততঞ্চনের ত্রুটির জন্য যে সকল রোগগুলো হয়, যেমন ফাইব্রিনোজেনের অভাবে হয় হচ্ছে ফাইব্রিনোজেনোপোনিয়া, অ্যাফাইব্রিনোজেনোমিয়া, বিরল বংশগত রোগ এটি। এবং প্রথমবিনের প্রভাবে হচ্ছে যকৃতের রোগ বা যকৃতের সিরোসিস। AHG এর অভাব অথবা ফ্যাক্টর 7 এর যদি অভাব হয় তখন হয় হচ্ছে হিমোফিলিয়া। আচ্ছা, 5, 8, 9 এর অভাবে হলে ছদ্ম হিমোফিলিয়া হবে। এবং এছাড়াও প্যারাহিমোফিলিয়া, হিমোফিলিয়া A, হিমোফিলিয়া B ইত্যাদি হচ্ছে। আচ্ছা, BT এবং CT নিয়ে একটুখানি আলোচনা করব। ব্লিডিং টাইম এবং কোয়াগুলেটিং টাইম বা কোয়াগুলেশন টাইম, সেটা হচ্ছে যে তীক্ষ্ণ ছুঁচের সাহায্যে ছিদ্র করলে যে রক্ত পড়ে তা বন্ধ হতে যে সময় লাগে তাকে বলা হয় রক্তমক্ষণকাল। আর দেহের বাইরে রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে তাকে বলা হয় হচ্ছে তঞ্চনকাল। কানের লতি অথবা আঙুলের ডগার থেকে রক্ত নিয়ে এটি নির্ণয় করা যায়। আর আঙুলের ডগা থেকে রক্ত নিয়ে কাঁচের জালক নলের সাহায্যে নির্ণয় করা হয়। ক্ষত তৈরি হওয়া অস্থায়ী হিমাস্টেসিসের মধ্যবর্তী সময় সূচিত করছে। অনুচক্রিকা দলা তৈরি করা এবং রক্তবাহী সংকোচন কালটা এর উপর ডিপেন্ড করছে। আর আঙুলের ডগায় রক্তের আবির্ভাব এবং কাঁচের জালক নলের মধ্যে জমাট বাঁধা রক্ত সুতোর আকারে তৈরি হওয়ার যে মধ্যকার সময়টা সেটাকেই বলা হয় হচ্ছে তঞ্চনকাল। স্বাভাবিক মান ব্লিডিং টাইমের ক্ষেত্রে 2 to 4 মিনিট আর 1 to 6 মিনিট হতে পারে। পরীক্ষার সময় ক্ষতের গভীরতা এবং আঙুলের রক্তের পরিমাপের ওপর এটি নির্ভর করে স্বাভাবিক মান। আর কোয়াগুলেশন টাইমের ক্ষেত্রে 6 to 10 মিনিট লি অ্যান্ড হোয়াইট পদ্ধতিতে, 3 to 5 মিনিট কাঁচের জালিকা নল পদ্ধতি। পারপিউরিয়া রোগে এই মান বেড়ে যায়। হিমোফিলিয়া রোগে এর মান স্বাভাবিক থাকে। কিসের মান? না ব্লিডিং টাইমের মান। আর পারপিউরিয়া রোগে কোয়াগুলেশন টাইমের মান স্বাভাবিক থাকলেও হিমোফিলিয়া রোগে কিন্তু এটা বেড়ে যাচ্ছে। রক্ততঞ্চনের বিভিন্ন ফ্যাক্টরগুলির অভাবে রক্তমক্ষণ কাল বেড়ে যেতে পারে, কিন্তু অনুচক্রিকার অভাব ঘটলে বা কমে গেলে এই মান কিন্তু বিশেষভাবে বেড়ে যায়, মানে ব্লিডিং টাইমটা বেশি হবে। আচ্ছা, ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন বিরোধী হিসেবে সোডিয়াম সাইট্রেট যে ইউজ করা হয় তার কারণটা কি বা তার ইম্পর্টেন্সটা কোথায়? ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহের সময় রক্তে সোডিয়াম সাইট্রেট যোগ করা হচ্ছে। সাধারণভাবে 5 ml রক্তে 30 মিলিগ্রাম সোডিয়াম সাইট্রেট মেশানো হচ্ছে। এছাড়া 3 ভাগ পটাশিয়াম অক্সালেট ও 1 ভাগ সোডিয়াম ফ্লোরাইডের মিশ্রণ রক্ততঞ্চন বিরোধী হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া 3 ভাগ পটাশিয়াম অক্সালেট ও 1 ভাগ সোডিয়াম ফ্লোরাইডের মিশ্রণ রক্ততঞ্চন হিসেবে ব্যবহার করা হয়। 5 ml রক্তে এই মিশ্রণের 200 মিলিগ্রাম মেশানো হচ্ছে। সাধারণভাবে 3
3 গ্রাম পটাশিয়াম অক্সালেট এবং 1 গ্রাম সোডিয়াম ফ্লোরাইড 100 ml জলে মেশানো হচ্ছে। 5 ml রক্তে এই দ্রবণ 0.5 ml মেশানো হচ্ছে। 3 ভাগ অ্যামোনিয়াম অক্সালেট এবং 2 ভাগ পটাশিয়াম অক্সালেটের মিশ্রণ রক্ততঞ্জন বিরোধী হিসেবে কাজ করছে। 5 ml রক্তে মিশ্রণ হচ্ছে 10 মিলিগ্রাম মেশানো হচ্ছে। ব্লাড ট্রান্সফিউশন সম্পর্কে একটু আলোচনা করব। বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ স্বাভাবিক রাখার জন্য দেহে নির্দিষ্ট পরিমাণে রক্ত থাকা বাঞ্ছনীয়। রক্তপাত, রক্তাল্পতা, শল্য চিকিৎসা প্রভৃতি কারণে দেহ থেকে রক্তের পরিমাণ হ্রাস পেলে দেহ বাইরে থেকে রক্তদান অপরিহার্য হয়। দেহের বাইরে থেকে শিরার মাধ্যমে দেহে রক্তে প্রবেশ করানোকে বলা হয় শিরান্ত রক্তদান বা ব্লাড ট্রান্সফিউশন। এবার যে কোনো দাতার রক্ত বা ব্লাড ব্যাংকের রক্তকে যে কোনো গ্রহীতার দেহে সরাসরি প্রবেশ করানো যায় না। এতে নানা ধরনের কিন্তু বিপত্তি ঘটার সম্ভাবনা থাকে। তো এগুলো ম্যাচ করানোটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। রক্তকণিকা জমাট বেঁধে পরে ভেঙে যায়, যেটাকে বলা হয়েছে হিমোলাইসিস। জন্ডিস বা পাণ্ডুরোগ দেখা যায়, প্রস্রাবের সাথে হিমোগ্লোবিন নির্গত হয়, বৃক্কের স্বাভাবিক ক্রিয়াকলাপ কিন্তু নষ্ট হয়ে যায়, অসঙ্গতিপূর্ণ রক্তদানে গ্রহীতার মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে। এবার কোনো গ্রহীতা বা রোগীকে রক্তদানের আগে এই জন্য কিছু সতর্কতা কিন্তু মেনটেন করা ভীষণভাবে প্রয়োজন, কারণ রক্তের শ্রেণী নির্ণয় করা ভীষণভাবে প্রয়োজন এবং উভয় শ্রেণী রক্তদানের উপযোগী হলে তবেই রক্তদান কিন্তু বাঞ্ছনীয়। এবার রক্তের যে শ্রেণী নির্ণয়, এরও একটা প্রয়োজনীয়তা রয়েছে। ডেফিনেটলি প্রথমে যে রক্ত রোগ নির্ণয়, পিতৃত্ব পরীক্ষা বা প্যাথোজেনেটিক টেস্ট, ফরেনসিক মেডিসিনের ক্ষেত্রেও দোষী নির্দোষ নির্ণয় করার ক্ষেত্রে, জাতিতত্ত্ব বিষয়ে গবেষণা করার জন্য, নৃতত্ত্ব বিষয়ে গবেষণা করার জন্য, অন্য বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এটি হয়। রক্তের শ্রেণী বা রক্ত কোষ্ঠী কত প্রকার, এগুলোর বিষয়ে একটু চলে আসবে। রক্তে লোহিত রক্তকণিকার মধ্যে কতগুলো অ্যান্টিজেন এবং অ্যাগ্লুটিনোজেন থাকছে। প্লাজমা বা রক্তরসে থাকে হচ্ছে, তাই লোহিত রক্তকণিকার মধ্যে থাকছে হচ্ছে অ্যান্টিজেন, অ্যাগ্লুটিনোজেন এবং রক্তরস বা প্লাজমাতে থাকছে হচ্ছে অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিন। বিভিন্ন ধরনের অ্যাগ্লুটিনোজেনের উপস্থিতি অনুসারে মানুষের রক্তকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, যেরকম হচ্ছে এবিও রক্তশ্রেণী এবং আরএইচ রক্তশ্রেণী। এবিওটা কি না ভিয়েনার বিশিষ্ট চিকিৎসা এবং বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার, এনার নামই বেশি শোনা যায়, কার্ল ল্যান্ডস্টেইনার। যাই হোক, সর্বপ্রথম 1900 খ্রিস্টাব্দে মানুষের রক্তে লোহিত রক্তকণিকার কোষপর্দায় এ বি এই দু ধরনের অ্যাগ্লুটিনোজেনের উপস্থিতির উপর নির্ভর করে রক্তকে 4টি শ্রেণীতে ভাগ করেন। একটা হচ্ছে এ, একটা বি, একটা এবি এবং একটা ও। এছাড়া এই 4 শ্রেণীর অন্তর্গত মানুষের প্লাজমা ও রক্তরসে অ্যান্টি এ বা আলফা অ্যাগ্লুটিনিন এবং অ্যান্টি বি যেটা বা বিটা অ্যাগ্লুটিনিন নামক 2 ধরনের অ্যাগ্লুটিনিন পাওয়া গেছে। এ শ্রেণীর ব্যক্তির প্লাজমা বা রক্তরসে অ্যান্টি বি বা বিটা অ্যাগ্লুটিনিন এবং বি শ্রেণীর ব্যক্তির প্লাজমায় অ্যান্টি এ বা আলফা অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকছে। এবি শ্রেণীর ক্ষেত্রে দেখা গেছে যে প্লাজমায় আলফা বা বিটা কোনো অ্যাগ্লুটিনিনে উপস্থিত থাকে না, আর ও শ্রেণীর ব্যক্তির প্লাজমায় আলফা বিটা উভয় প্রকার অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে। আবারও বলে দিচ্ছি, এতে লোহিত কণিকা অ্যাগ্লুটিনোজেন বললাম যেটা অ্যান্টিজেন এবং প্লাজমার অ্যাগ্লুটিনিন যেটা হচ্ছে অ্যান্টিবডি। ব্লাড গ্রুপ যখন এ হচ্ছে তখন লোহিত কণিকার অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন যেটা এ সেটা উপস্থিত। প্লাজমা অ্যাগ্লুটিনিনের ক্ষেত্রে অ্যান্টিবি বিটা উপস্থিত থাকছে, মানে অ্যান্টিবডি হিসেবে সেটা থাকছে হচ্ছে অ্যান্টিবি বা বিটা। আর বিতে থাকছে বি উপস্থিত, এ থাকছে না, কিন্তু অ্যান্টিবডি হিসেবে আলফা বা অ্যান্টি এ উপস্থিত থাকছে। এবিতে এবি উপস্থিত থাকছে, কিন্তু আলফা বিটা উভয়ই অনুপস্থিত থাকছে অ্যান্টিবডি হিসেবে। আর ও এর ক্ষেত্রে এ বি উভয়ই অনুপস্থিত থাকছে, কিন্তু আলফা বিটা উভয় উপস্থিত থাকছে অ্যাগ্লুটিনিন হিসেবে। এবার সার্বিক দাতা এবং সার্বিক গ্রহীতা কাকে বলে? ও শ্রেণীর রক্তে যে কোনো, আমরা বলছি ও শ্রেণীর রক্ত যে কোনো গ্রহীতার দেহে বিনা দ্বিধায় সঞ্চালন করানো যায়, কারণ ওই শ্রেণীর রক্তকণিকায় কোনো অ্যাগ্লুটিনোজেন না থাকায় গ্রহীতার প্লাজমার সাথে ওই শ্রেণীর রক্তের রক্তকণিকা পিণ্ডভবন ঘটায় না। অর্থাৎ ও শ্রেণীভুক্ত ব্যক্তি সব শ্রেণীভুক্ত গ্রহীতাকেই রক্তদান করতে পারে, কিন্তু ও শ্রেণীভুক্ত দাতার রক্ত ছাড়া অন্য শ্রেণীভুক্ত দাতার রক্ত গ্রহণ করতে পারে না, এই জন্য কি সার্বিক দাতা বলা হচ্ছে। আর এবির ক্ষেত্রে কি হচ্ছে না, এবি অ্যাগ্লুটিনোজেন থাকছে কিন্তু প্লাজমায় কোনো রকম আলফা বিটা অ্যাগ্লুটিনিন থাকছে না। তো এরা এবি শ্রেণীভুক্ত গ্রহীতা সব শ্রেণীভুক্ত দাতার রক্ত গ্রহণ করতে পারে, কিন্তু এবি শ্রেণী ছাড়া অন্য কোনো শ্রেণীর গ্রহীতাকে রক্তদান করতে পারে না। এই জন্য এবি শ্রেণীভুক্ত ব্যক্তিকে বলা হয় সর্বজন গ্রহীতা বা সার্বিক গ্রহীতা, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, আর ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার। এবার হচ্ছে আরএইচ ফ্যাক্টর কি। 1940-এ বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার উইনার রেনাস বাননের ওপর রক্ত বেসিক্যালি খরগোশের দেহে প্রবেশ করিয়ে খরগোশের সিরামে এক ধরনের অ্যান্টিবডি তৈরি করেন। একে তারা বলা হয় হচ্ছে অ্যান্টি আরএইচ। দেখা যায় অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি অধিকাংশ 85% ককেশীয় শ্রেণীর শ্বেতকায় ব্যক্তিদের রক্তবাহের মধ্যে লোহিত কণিকাকে দলা পাকিয়ে পিণ্ডে পরিণত করে বা অ্যাগ্লুটিনেশন ঘটাচ্ছে।
এই শ্রেণীর ব্যক্তিদের বলা হয় হচ্ছে RH পজিটিভ বা RH ধনাত্মক। আবার 15% শ্বেতকায় ব্যক্তিদের ক্ষেত্রে এই অ্যান্টি-RH অ্যান্টিবডি রক্তবাহের মধ্যে লোহিত কণিকাকে দলা পাকিয়ে পিণ্ডে পরিণত করে না বা অ্যাগ্লুটিনেশন ঘটছে না। এই শ্রেণীর ব্যক্তিদের RH ঋণাত্মক বা নেগেটিভ বলা হয়। RH পদ্ধতির রিসার্চ বানানোর লোহিত কণিকা অ্যাগ্লুটিনেশন বিশেষ মানুষের লোহিত কণিকার উপস্থিতি 1940 সালে জানা গেছে। শ্বেতকায় ব্যক্তিদের 85% এবং ভারতীয় শ্রীলঙ্কার 95% লোহিত কণিকার এই অ্যাগ্লুটিনেশনটি কিন্তু থাকে। মানুষের প্লাজমাতে অনুরূপ কোনো রকম অ্যাগ্লুটিনিন নেই। আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে RH পদার্থ 6টি অ্যাগ্লুটিনোজেনের সমষ্টি। 3 জোড়া একে ভাগ করা হয় CCDDE। এদের মধ্যে CDE হচ্ছে মেন্ডেলীয় প্রকট এবং স্মল CDE হচ্ছে মেন্ডেলীয় প্রচ্ছন্ন। আর এই জোড়া RH অ্যাগ্লুটিনোজেনের মধ্যে ডি ও মানে স্মল এবং ক্যাপিটাল ডি মানে প্রকট এবং প্রচ্ছন্ন এটা থাকছে। আর মানুষের লোহিত কণিকা এক্ষেত্রে 3টি অ্যাগ্লুটিনোজেন থাকছে, তবে কখনোই প্রতি জোড়ার 2টি উপাদান একসাথে কিন্তু থাকে না। মানে CDE এবং CDE স্মল অ্যান্ড ক্যাপিটাল একসাথে থাকতে পারে, কিন্তু ক্যাপিটাল C স্মল c ক্যাপিটাল D বা ক্যাপিটাল C ক্যাপিটাল D স্মল d এরকম DD একসাথে থাকবে না। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর হচ্ছে যে সকল RH শ্রেণীতে কেবলমাত্র মেন্ডেলীয় প্রকট অ্যাগ্লুটিনোজেন থাকে মানে যেটা CDE, তো তাদেরকে বলা হয় ধনাত্মক RH পজিটিভ। D ছাড়া C ছাড়া E থাকতে পারে না, তাই ধনাত্মক RH শ্রেণীতে D অবশ্যই থাকবে। D এবং DD মানে হচ্ছে ক্যাপিটাল D স্মল d গোষ্ঠী, যেটাকে D গ্রুপ RH পজিটিভ বলা হচ্ছে। যে সকল RH শ্রেণীতে কেবলমাত্র মেন্ডেলীয় প্রচ্ছন্ন অ্যাগ্লুটিনোজেন থাকে তাদেরকে ঋণাত্মক বা RH নেগেটিভ বলা হচ্ছে। এই শ্রেণীতে CDE এর উপস্থিতি কিন্তু দেখা যায়। D বিশিষ্ট গোষ্ঠী এক্ষেত্রে RH নেগেটিভ হবে। মানুষের লোহিত রক্তকণিকা সবসময় 3 জোড়া অ্যাগ্লুটিনোজেনের অর্থাৎ CCDDEE ক্যাপিটাল অ্যান্ড স্মল প্রত্যেক জোড়া থাকে একটি নিয়ে 3টি অ্যাগ্লুটিনোজেনকে বহন করছে। এই যে রক্তের যে শ্রেণীবিভাগ হচ্ছে এর তাৎপর্যটা কী? ব্লাড ট্রান্সফিউশনের সময় দাতা রক্ত গ্রহীতার দেহে সঞ্চালনের আগে দাতা ও গ্রহীতার রক্তের ABO এবং RH রক্ত জানার প্রয়োজনীয়তা রয়েছে। ভিন্ন শ্রেণীর রক্ত সঞ্চালনে গ্রহীতার নানা রকমের বিপত্তি ঘটে, যেরকম হিমোলাইসিস হওয়া মানে রক্তকণিকা জমাট বাঁধছে এবং পরে ভেঙে যাচ্ছে, পাণ্ডুরোগ বা জন্ডিস দেখা যাচ্ছে, বৃক্কের ক্রিয়াকলাপ নষ্ট হচ্ছে, হিমোগ্লোবিনের প্রস্রাবের সাথে নির্গত হচ্ছে এবং প্রাণহানিও ঘটতে পারে, যেটা আগেও আমি কিন্তু আলোচনা করেছি। ধনাত্মক পজিটিভ মানে RH পজিটিভ রক্ত কোনো ঋণাত্মক মানে RH নেগেটিভ ব্যক্তির বা গ্রহীতার দেহে প্রবেশ করানো হলে প্রায় 12 দিন পর সেই ব্যক্তি বা গ্রহীতার প্লাজমার RH বিরোধী পদার্থ অর্থাৎ অ্যান্টি-RH ফ্যাক্টর তৈরি হচ্ছে, যেটা অ্যান্টি-RH ফ্যাক্টর অ্যান্টিবডি। দ্বিতীয়বার ঋণাত্মক গ্রহীতার দেহে RH পজিটিভ যুক্ত লোহিত কণিকা যখন প্রবেশ করানো হয় তখন লোহিত কণিকাগুলো পুঞ্জীভূত হয়ে জমাট বাঁধছে এবং রক্তদানের আগে দাতা এবং গ্রহীতার RH জানা কিন্তু ভীষণভাবেই প্রয়োজন। এই যে ঘটনাটা বললাম এটাকে আরও ভালোভাবে বলছি যে গর্ভ অবস্থায় ভ্রূণের রক্ত RH পজিটিভ রয়েছে এবং মাতার রক্ত রয়েছে RH নেগেটিভ। তাহলে ভ্রূণের RH পজিটিভ অ্যাগ্লুটিনেশন মাতার রক্ত যখন প্রবেশ করছে RH বিরোধী অ্যান্টিবডি অর্থাৎ অ্যান্টি-RH ফ্যাক্টর উৎপন্ন করছে। এইভাবে উৎপন্ন RH বিরোধী পদার্থ ভ্রূণের রক্তে প্রবেশ করে রক্তের লোহিত কণিকাকে বিনষ্ট করে দিচ্ছে, ভ্রূণ বিনষ্ট হচ্ছে এবং গর্ভপাত কিন্তু সেক্ষেত্রে হচ্ছে। একেই বলা হয় ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই অবস্থায় শিশু যদি জীবিত থাকে তাহলে তার দেহে অত্যন্ত রক্তাল্পতা কিন্তু দেখা যায় এবং জন্মের পর থেকেই তার জন্ডিস দেখা যায়। এরপর আমরা চলে আসবো লিম্ফের ব্যাপারে। লসিকা কি? লসিকা এক ধরনের পরিবর্তিত কলারস। লসিকা বাহ বা লিম্ফ ভেসেল এবং লসিকা পর্ব অর্থাৎ লিম্ফ নোডিউলের মধ্যে দিয়ে প্রবাহমান পরিষ্কার স্বচ্ছ ঈষৎ খাদ্যধর্মী সাধারণত বর্ণহীন পরিবর্তিত কলারসকে লসিকা বলছে। এর মধ্যে অনেক শ্বেতকণিকা প্রধানত লিম্ফোসাইট থাকছে, এছাড়া বিভিন্ন লবণ এবং অল্প পরিমাণ প্রোটিনও থাকছে। এবারের প্রধান কাজ হচ্ছে আন্তঃকলাস্থান বা টিস্যু স্পেসের প্রোটিনকে রক্ত সংবহনে ফিরিয়ে আনছে। লসিকা ক্ষুদ্রান্তে ফ্যাটের শোষণ এবং পরিবহনে সাহায্য করছে। ফ্যাট জাতীয় পদার্থ লসিকায় শোষিত হচ্ছে, লসিকার মাধ্যমে প্রবাহিত হচ্ছে। ফ্যাটের পরিপাক লব্ধ যে পদার্থ শোষিত হওয়ার পর থেকে কাইলোম্যাক্রন কণিকা গঠিত হচ্ছে, সেগুলো ক্ষুদ্রান্তের বেলায় মাধ্যমে ল্যাকটিয়েলের লসিকায় প্রবেশ করছে এবং পরে লসিকা সংবহনের মাধ্যমে রক্তে প্রবেশ করছে। দেহের যে সকল অংশে রক্তে পৌঁছতে পারে না লসিকা সেই সকল অঞ্চলে অক্সিজেন এবং পুষ্টিদ্রব্য সরবরাহ করে। লসিকা লিম্ফোসাইট মনোসাইট দেহের প্রতিরক্ষার কাজে অংশগ্রহণ করে এবং ব্যাকটেরিয়া অন্যান্য অবাঞ্ছিত প্রোটিনকে কলাস্থান থেকে স্থানান্তরিত করছে। লসিকাতন্ত্রে প্রবাহমান লসিকা দেহের জল সাম্যের নিয়ন্ত্রণে সাহায্য করছে। দেহের কোনো অংশে লসিকা সংবহনে বাধা পেলে সেই অংশ স্ফীত হচ্ছে, তাকে বলা হয় হচ্ছে ইডিমা। লসিকা এবং কলারসের মধ্যে পার্থক্য যদি নিরূপণ করতে চাই তাহলে বলতে হবে এক ধরনের স্বচ্ছ হালকা হলুদ রঙের পরিবর্তিত কলারস হচ্ছে লসিকা, যেখানে কলারস হচ্ছে বর্ণহীন এবং কোষবিহীন তরল। কোনো নালিকাতন্ত্রের মধ্যে এটি থাকে না, কোষান্ত স্থানে অর্থাৎ কলাস্থানে থাকে। আর লসিকা নালিকার মধ্যেই থাকে, এমনকি যেখানে রক্ত পরিবাহিত হতে পারে না সেখানে অক্সিজেন এবং পুষ্টিদ্রব্যকে সরবরাহ করছে।
লসিকা খুব ধীর গতিতে তঞ্চিত হতে পারে, কিন্তু কলারস তঞ্চিত হয় না। আর লসিকার ক্ষেত্রে লিম্ফোসাইট, মনোসাইট, শ্বেতকণিকা, বিভিন্ন লবণ, অল্প পরিমাণ প্রোটিন থাকছে। আর কলারসে নানা ধরনের লবণ থাকে, প্রোটিন থাকে না বললেই চলে। আর লসিকার প্রধান কাজ হচ্ছে মেনলি নিউট্রিশনটা এবং ইমিউনিটিটাকে প্রোভাইড করা, এবং কলারসের কাজ হচ্ছে রক্ত কলা কোষ লসিকার মধ্যে একটা যোগসূত্র বজায় রাখা। এবার আমরা জানবো লসিকার উৎপাদন কিভাবে হয়। লসিকা কলারস থেকে উৎপন্ন হয়। প্রথম কথা, রক্তজালিকা থেকে কলাস্থানের তরলের বিনিময়ে বৃদ্ধি পেলে লসিকার উৎপাদন এবং প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। রক্তজালিকা অপেক্ষা লসিকা জালক তুলনামূলকভাবে বেশি ভেদ্য হচ্ছে। প্রোটিন বা কেলাস জাতীয় পদার্থের প্রবেশের সময় তারা খুব সামান্য বাধা সৃষ্টি করছে। লসিকা জালক এক ধরনের বিশেষ নালিকারূপে কাজ করে, এর সাহায্যে প্রোটিন রক্তবাহে ফিরে আসছে। এছাড়া লসিকা জালক কলাস্থানের অন্যান্য পদার্থ বা কোলার বস্তুদের শোষণ করছে। আবারও বলছে লসিকা কলারস থেকে উৎপন্ন হচ্ছে, এটা তার সোর্স। রক্তজালিকা থেকে কলাস্থানে তরলের বিনিময়ে বৃদ্ধি পেলে লসিকার উৎপাদন এবং প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। রক্তজালিকা অপেক্ষা লসিকা জালক তুলনামূলকভাবে বেশি ভেদ্য। প্রোটিন বা কেলা জাতীয় পদার্থের প্রবেশের সময় তারা খুব সামান্য বাধা সৃষ্টি করছে। লসিকা জালক এক ধরনের বিশেষ নালিকারূপে কাজ করে, এর সাহায্যে প্রোটিন রক্তবাহে ফিরে আসছে। লসিকা জালক কলাস্থানের অন্যান্য পদার্থ বা কোলার বস্তুকে শোষণে হেল্প করছে। লসিকা নালীতে অসংখ্য কপাটিকা রয়েছে, সেগুলি লসিকা প্রবাহকে একমুখী করে রাখে। সাধারণ অবস্থায় রক্তের মধ্যে অবস্থায় লসিকা নালিকার যে লসিকার চাপ সেটা খুব কম হয়, 0 to 4 মিলিমিটার Hg। অন্যদিকে প্রান্তীয় লসিকাবাহী চাপ হচ্ছে 8 to 10। এর ফলে লসিকার সংবহন বজায় রাখা সম্ভব নয়। মানুষের বক্ষ মধ্যস্থিত লসিকা নালীতে লসিকা প্রবাহ মিনিটে 1 থেকে 15 ml হচ্ছে। পেশি সঞ্চালন ও শ্বাস প্রশ্বাস বিচরণ লসিকা সংবহনে সাহায্য করছে। রক্ততঞ্চন বিরোধী পদার্থ হিসেবে আমরা তো সোডিয়াম সাইট্রেটের কথা শুনেছি, কিন্তু অক্সালেটের পরিবর্তে এই সোডিয়াম সাইট্রেটকে সাইট্রেটকে কেন ব্যবহার করা হচ্ছে? রক্ততঞ্চনের সময় ক্যালসিয়াম আয়নের প্রয়োজন হয়। সাইট্রেট অক্সালেট উভয়ই ক্যালসিয়াম আয়নের সাথে যৌগ গঠন করে এবং ক্যালসিয়ামকে অধঃপতিত করে রক্ততঞ্চন বন্ধ করছে। এবার ক্যালসিয়াম সাইট্রেট একটি শারীরবৃত্তীয় বিপাকীয় বস্তু হিসেবে কাজ করে, কিন্তু এর ক্যালসিয়াম অক্সালেট নয়। তাই সাইট্রেটকে রক্ততঞ্চন বিরোধী হিসেবে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কেননা শারীরবৃত্তীয় বিপাকীয় বস্তু হিসেবে সেটা কাজ করছে বলে। প্লাজমা ফেরেসিসের কথা আমরা আগেই জেনেছিলাম, তাও একটু ছোটো করে বলে দিই। রক্ত থেকে রক্তরস সরিয়ে দেওয়ার জন্য বৈজ্ঞানিক উইপিন কুকুরের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করেছিলেন। এই পদ্ধতিতে শিরা থেকে রক্ত নিয়ে তার সঙ্গে রক্ততঞ্চন বিরোধী বস্তু মিশিয়ে সেন্ট্রিফিউজ করা হয়। রক্তরস অংশ সরিয়ে নিয়ে সমপরিমাণে স্বাভাবিক লবণের দ্রবণ রক্তকণিকার সাথে মেশানো হচ্ছে। এই মিশ্রণকে পুনরায় শরীরের রক্তে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এভাবে রক্তে প্লাজমা প্রোটিনের পরিমাণ অর্ধেক নামিয়ে আনা হয়। এরপর প্রাণীদের বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করা হয়। এই সকল গোষ্ঠীর প্রাণীদের স্বাভাবিক এবং বিভিন্ন প্রকার খাদ্য, যেমন বেশি করে প্রোটিনযুক্ত খাদ্য খাওয়ানো হয়। রক্তরস প্রোটিনের সংশ্লেষের হার এবং এর ওপর বিভিন্ন প্রকার খাদ্য অন্যান্য বস্তুর প্রভাব লক্ষ্য করা যায়। এই পদ্ধতির সাহায্যে রক্তরস থেকে ক্ষতিকর অটো অ্যান্টিবডি সরিয়ে দেওয়া হয়, যেরকম মাইস্থেনিয়া গ্রেভিসের ক্ষেত্রে এটি হয়। আমরা এইডসের ব্যাপারে চলে আসবো। এইডস আমরা জানি যে এটা একটি অর্জিত অনাক্রমতা অভাব সৃষ্টিকারী সিন্ড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এটার ভাইরাস হচ্ছে HIV, হিউম্যান ইমিউনোভাইরাস। এই রোগে CD4T কোষ ভীষণভাবে কমে যায়, ফলে রোগীরা কিন্তু সহজেই বিভিন্ন সংক্রমণ বা ইনফেকশনে কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে এবং এমনকি ক্যান্সারও হচ্ছে। ADCC কি? অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিটি। আবারও বলছি, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। এবার এই যে অ্যান্টিবডি, অ্যান্টিজেন, এগুলো বলছি, এগুলোর ব্যাপারে একটু ছোটো করে জেনে নিই। সাধারণভাবে নিজের দেহজাত নয় এমন বস্তু অ্যান্টিবডি অথবা টি কোষ গ্রাহকের সাথে যুক্ত হতে পারে, তাকে বলা হয় অ্যান্টিজেন। একে ইমিউনোজেনও বলা হয়। অ্যান্টিবডি হচ্ছে একটি প্রোটিন, ইমিউনোগ্লোবিউলিন, যার মধ্যে দুটি ভারী শৃঙ্খল, দুটি হালকা শৃঙ্খল রয়েছে, যার সাহায্যে অ্যান্টিজেনে অবস্থিত নির্দিষ্ট এপিটোপকে শনাক্ত করতে পারে এবং অ্যান্টিজেনকে নষ্ট করতে কিন্তু হেল্প করছে। তা এই যে অনির্দিষ্ট সাইটোটক্সিক কোষ বা এসি গ্রাহক যে রয়েছে, এসি রিসেপ্টর, তো তার যে প্রকাশ এক্সপ্রেস করছে কোষকে কোনো লক্ষ্য কোষে বা টার্গেট সেলের ওপর আবদ্ধ অ্যান্টিবডিকে শনাক্ত করতে পারছে। এটি একটি কোষ নিয়ন্ত্রিত বিক্রিয়া। অনির্দিষ্ট সাইটোটক্সিক কোষ বা নন স্পেসিফিক সাইটোটক্সিক সেল দ্যাট এক্সপ্রেস এফসি রিসেপ্টর, যেমন NK সেল, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, কোষ টার্গেট কোষের লক্ষ্য অবস্থিত অ্যান্টিবডিকে কিন্তু শনাক্ত করতে পারছে। APC কাকে বলে? APC বা অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ কি? অ্যান্টিজেন পেপটাইড তৈরি করতে পারে এরা। ক্লাস 2 MHC অণুর সাথে তার প্রকাশ ঘটে, সংকেত পাঠাতে পারে যা টি কোষকে উদ্দীপিত করার জন্য প্রয়োজন। ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক কোষ, বি কোষ প্রভৃতি প্রফেশনাল APC কোষ গঠন করছে। নন প্রফেশনাল APC কোষ অ্যান্টিজেন প্রতিস্থাপনে খুব কম সময়ের জন্য কাজ করতে পারে। নন প্রফেশনাল APC কোষ হলো থাইমাসের এপিথেলিয়াল কোষ, আর রক্তবাহের কাছে অবস্থিত এন্ডোথেলিয়ামগুলি হচ্ছে নন প্রফেশনাল APC কোষ।
অ্যাপোপ্টোসিস কি এইটুকু পড়ে আপাতত আমরা শেষ করব আজকের টপিকটা। পরিকল্পিত কোষ মৃত্যুর সাথে জটিল কোষের অঙ্গসংস্থানগত বা মরফোলজিক্যাল পরিবর্তনগুলিকে বলা হয় হচ্ছে অ্যাপোপ্টোসিস। আবারও বলছি, পরিকল্পিত কোষ মৃত্যু মানে প্রোগ্রামড সেল ডেথের সাথে জড়িত জটিল কোষের অঙ্গসংস্থানগত বা মরফোলজিক্যাল যে পরিবর্তনগুলি ঘটছে সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এগুলি হচ্ছে নিউক্লিয়াসের ভগ্নাংশ, ব্লেবিং এবং অ্যাপোপ্টিক বস্তু। এগুলি ফ্যাগোসাইটোসিস দ্বারা বিনষ্ট হয়। এগুলি কিন্তু চারদিকের কোষগুলির ক্ষতি করে না। তাহলে আজকের টপিক এইটুকুই। আমরা এই টপিকটা আরেকটি ভিডিওতে কিন্তু আলোচনা করব। আপনার নেক্সট ভিডিওর জন্য তৈরি থাকুন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই নিজের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স এদের সাথে শেয়ার করতে পারেন এবং ডেফিনেটলি কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।